দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। রনি ভাই, আমরা আসলে রিপোর্টটি দেখছিলাম যে আসলে টম ল্যাথম কথা বলেছে এবং তাদের ক্রিকেটার যারা আছে তাদের যথেষ্ট সতর্ক করেছে। এটার সংযত কিছু কারণও রয়েছে। আমরা যদি নিউজিল্যান্ড স্কোয়াডটাকে দেখি, 15 জনের মধ্যে তাদের 9 জন ক্রিকেটার যাদের হচ্ছে আসলে 3 ম্যাচের বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই, এমন একটা দল নিয়ে তারা আসলে কেন বাংলাদেশে আসলো এইটাতে? দেখুন, এটা নতুন কিছু নয়। নিউজিল্যান্ড ক্রিকেটে এটা বাস্তবতা যদি আপনি গত কয়েক বছর ফলো করে থাকেন, স্পেশালি যখন আইপিএল বা পিএসএল এই ধরনের টুর্নামেন্টগুলো হয়, তারা তখন কিন্তু ওই প্লেয়ারদেরকে সেই ফ্রিডমটা তারা দেয়। আচ্ছা। এবং তাদের কিন্তু ন্যাশনাল কন্ট্রাক্টেও এখন বেশ কিছু নতুন ধারা তারা তৈরি করেছে। কারণ নিউজিল্যান্ড দেখুন, জাস্ট 50-60 লাখ দেশের একটা মানুষের একটা দেশ, এবং সেখানে ক্রিকেট হলো তাদের 5-6 নম্বর খেলা, টপ খেলাও না। তো কতজন মানুষ ক্রিকেট খেলে, এর মধ্যেও কিন্তু তারা এত চমৎকার একটা সিস্টেম তাদের আছে। তাদের ক্রিকেটের গভীরতা অনেক, শক্তির গভীরতা অনেক। সো তাদের সিস্টেমটা কিন্তু দারুণ গোছানো। সো তাদের ন্যাশনাল কন্ট্রাক্টে তারা এখন একটা ধারা রেখেছে, সেটা হলো ক্যাজুয়াল কন্ট্রাক্ট। যেমন কেন উইলিয়ামসন বা ট্রেন্ট বোল্ট এই ধরনের ক্রিকেটাররা যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চায়, তাদের জন্য ক্যাজুয়াল কন্ট্রাক্টও তারা রেখেছে। সো তারা ক্রিকেটারদের সেই ফ্রিডম দিতে চায় যে পিএসএল বা আইপিএল এই ধরনের টুর্নামেন্টে তারা তাদেরকে এক্সপোজারটা দেবে। আচ্ছা। সো দেখুন, বাংলাদেশ যেটা করেছে, পিএসএল থেকে সব ক্রিকেটারদের তারা বাংলাদেশে নিয়ে এসেছে। নিউজিল্যান্ড কিন্তু তা করেনি, একজনকেও তারা আনেনি। তো তাদের শীর্ষ 16-17 জন ক্রিকেটার বাংলাদেশের এই সফরে তারা নেই। তার মানে এই না যে তারা খুব বাজে দল পাঠিয়েছে। দেখুন তাদের, ডেফিনেটলি আমরা যদি শীর্ষ 16-17 জন ক্রিকেটার ছাড়া এই দলকে আমরা বি দল বা সি দল ডেফিনেটলি বলতে পারি। কিন্তু গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, তাদের যারা ব্যাকআপ ক্রিকেটার বা বিকল্প ক্রিকেটার, তারাও যথেষ্ট প্রিপেয়ার্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড। এবং তাদের এই টিম সিস্টেম বলুন, তাদের ডোমেস্টিক ক্রিকেট সিস্টেম বলুন, এতটা ভালো যে তারা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে তাদেরকে বেশ প্রিপেয়ার মনে হচ্ছে না তাদেরকে একদম গভীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, বা তারা একদম অ্যাকুয়ারিয়ামের মাছকে আপনি গভীর সমুদ্রে ছেড়ে দিয়েছেন, এরকম মনে হয় না। তারা খুব সহজে মানিয়ে নেয়। আচ্ছা। সো এই সাহসের জায়গাটা তাদের আছে। সো তারা এই প্র্যাকটিসটা এই সফরে করেছে। হ্যাঁ। আচ্ছা রনি ভাই, একটু যদি বলি যে আজকে এই সিরিজটার অপোনেন্ট বাংলাদেশ না হয়ে যদি অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া বা ইংল্যান্ড হতো, তাহলে কি নিউজিল্যান্ড একই স্ট্র্যাটেজিতে যেত কি? এই সময় যদি হতো, ডেফিনেটলি তারা এটাই করতো। এবং তারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপের পর যদি আপনি দেখেন, তারা কিন্তু ওই সাউথ আফ্রিকার সঙ্গে তাদের একটা সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ছিল, তারা কিন্তু এই প্র্যাকটিসটা চালিয়ে গেছে। তাদের বেস্ট টিম খেলা নিয়ে ডেফিনেটলি এই 16-17 জন নেই তা না, কারণ তখন তো আইপিএল ছিল না বা পিএসএল ছিল না। কিন্তু বাংলাদেশকে তারা হেও করে বা ছোট করে এরকম করছে তা কিন্তু না। এটা তাদের স্ট্র্যাটেজি, এটা তাদের পলিসি। এবং এটা তাদের ন্যাশনাল কন্ট্রাক্টে এরকম আছে যে তারা আসলে এই ধরনের টুর্নামেন্টে, আইপিএল বা পিএসএল এই ধরনের টুর্নামেন্টে মার্কি প্লেয়ারদের বা টপ লেভেলের প্লেয়ারদের তারা ছেড়ে দেয়। সো নট নেসেসারিলি যে বাংলাদেশকে তারা খাটো করে দেখেছে, এটা তাদের একটা স্ট্র্যাটেজি। এবং তারা কিন্তু গত কয়েক বছর ধরেই এটা ফলো করে আসছে। আপনি যদি টম ল্যাথমকে ধরেন, এই সিরিজে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, বাংলাদেশ সফরের ক্যাপ্টেন। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু এই ক্যাপ্টেন্সির এই ধারাটা তিনি বেশ কয়েকবারই তাকে পালন করতে হয়েছে, কারণ বিভিন্ন সময়ে টপ লেভেলের টিম তারা পাঠায়নি। এবং টম ল্যাথম তখন হয়তো তিনি ওয়ানডে টিমে পারমানেন্ট না, টি-20 টিমে তিনি পারমানেন্ট না, কিন্তু যেহেতু তার ক্যাপ্টেন্সি অ্যাবিলিটিটা আছে, সো তাকে ক্যাপ্টেন করে বিভিন্ন সময়ে এই টিম পাঠানো হয়েছে এবং তিনি ক্যাপ্টেন্সি করেছেন। এটা পাকিস্তানেও সফরেও হয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছে, যেটা আমি বললাম। সো এটা বাংলাদেশের জন্য না, জাস্ট পিএসএল এবং আইপিএল এর সঙ্গে জাস্ট কনফ্লিক্ট করছে বলে তারা এরকম পাঠিয়েছে, এই স্ট্র্যাটেজিতে গিয়েছে। এবার যদি বাংলাদেশের কথা আসে, আসলে বাংলাদেশের আমি বলবো যে আমাদের সাম্প্রতিক সময়টা ভালোই যাচ্ছে না। স্পেশালি নিউজিল্যান্ডের সঙ্গে যদি বলি, লাস্ট উইনটা ওই নেপিয়ারের ওই ম্যাচটা বাদ দিলে পরে আমরা ব্যাক টু ব্যাক এই দলটার কাছে হেরেছি। হোম সয়েলে হেরেছি, টি20 চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছি, তাদের মাটিতে হেরেছি। আমাদের সামনে কি আসলে একটা সুযোগ যে কনফিডেন্সটা বাড়িয়ে নেয়, একই সঙ্গে অনেক চেঞ্জেসের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এখন যদি বাংলাদেশ আসলে ভালো একটা উইন পায়, ভালো ক্রিকেট খেলতে পারি, একটু টিমটা বুস্ট আপ হবে, ক্রিকেটটা বুস্ট আপ হবে বাংলাদেশের। ডেফিনেটলি। দেখুন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে গত 2টো সিরিজে বাংলাদেশ জিতেছে, ওয়ানডে সিরিজে। তার চেয়ে বড় ব্যাপার হলো, আমাদের তো মূল লক্ষ্য এখন হলো 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করা। সেখানে একটা হিউজ অপরচুনিটি এই সিরিজটা আছে। কোন দিক থেকে আমি বলছি, নিউজিল্যান্ড কিন্তু আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে। হ্যাঁ, তো তাদেরকে যদি আমরা হারাতে পারি 2-1 বা 3-0 হারাতে পারলে কিন্তু বাংলাদেশ এখন 9-এ আছে। 3-0 হারাতে পারলে, আমি আজকে র্যাঙ্কিং প্রেডিক্টর দেখছিলাম, 3-0 হারাতে পারলে বাংলাদেশ 8-এ উঠে যাবে না, কিন্তু রেটিং পয়েন্টটা বাংলাদেশ অনেক পাবে। বাংলাদেশ এখন 79 আছে, যদি 3-0 জিততে পারে বাংলাদেশ 85 হয়ে যাবে। আচ্ছা।
সো নিউজিল্যান্ডের এই টিম বারবার আমি বলছি যে তারা সি টিম যদিও পাঠায়, ধরলাম এটা সি টিম, তারপরেও তাদের যথেষ্ট স্ট্রেংথ আছে। এবং এই দলের 6 জন ক্রিকেটার কিন্তু গত বছর নিউজিল্যান্ড এই দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন। তার মানে তাদের এই কন্ডিশন বা এই উইকেটের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা এবং টাটকা আছে। স্টিল আপনি যদি ওই 16-17 জন ক্রিকেটার থাকতো, তাহলে যে স্ট্রেংথে থাকতো তার চেয়ে তো এটা অনেক লেস। সো বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বড় অপরচুনিটি যে বাংলাদেশ 300 যদি জিততে পারে বা 2-1-এও জিততে পারে, রেটিং পয়েন্ট কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, যেহেতু তারা 2 নম্বর দল, বাংলাদেশ 9 নম্বর দল। সো বাংলাদেশের জন্য আমি মনে করি একটা বড় সুযোগ এবং সেটা বাংলাদেশের কাজে লাগানো উচিত। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের যে পটেনশিয়াল রয়েছে বা আমাদের যে সক্ষমতা, এই সাম্প্রতিক পারফরমেন্স আমরা যদি আজকে ম্যাচটা আপনি দেখছিলেন, কথা হচ্ছিল একটু আগে আপনার সঙ্গে, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা কতটা প্রস্তুত এই সুযোগটা গ্র্যাব করার জন্য? আমার মনে হয় ভালোভাবেই প্রস্তুত। যদি ক্রিকেটিং দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ গত 2টি সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ডের জন্য এই কন্ডিশনে আরো টাফ হওয়ার কথা, স্পেশালি যখন ডে নাইট ম্যাচগুলো অলমোস্ট ডে হয়ে গেছে, তখন তো তাদের এই গরমে কিন্তু নিউজিল্যান্ড এখন সামার শেষ, তারা প্রিপারেশন নিয়ে এসেছে, কিন্তু ওখানে যে ওয়েদার এখন এখানে টোটালি উল্টো, পুরোপুরি উল্টো। তো তাদের এই গরমে তাদের হাফ টেস্ট করার কথা, সাফার করার কথা। প্লাস হলো যে আমাদের এই ডেফিনেটলি আমাদের হোম কন্ডিশন আমরা অনেক বেশি কনফিডেন্ট, বাংলাদেশে অনেক বেশি কনফিডেন্ট। তো বাংলাদেশের এটা কাজে লাগানো উচিত। ক্রিকেট ম্যাচে ইউ নেভার নো, এবং যেটা বলছিলাম যে নিউজিল্যান্ড তো আসলে খুব লড়িয়ে দল, তারা খুব প্রফেশনাল এবং খুব ফাইটিং দল, তারা কিন্তু হাল ছাড়ে না। স্টিল বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ, এটা কাজে লাগানো উচিত। বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটে যেভাবে খেলছে, যে প্রিপারেশনটা হয়েছে, আপনি যদি এই সিরিজের প্রিপারেশন চিন্তা করেন, প্রথমে আমাদের একটা ফিটনেস ট্রেনিং হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের, খুব রিগোরাস ট্রেনিং হয়েছে, খুব ইন্টেন্স একটা ফিটনেস ট্রেনিং হয়েছে। সো ক্রিকেটাররা যারা এখানে ছিলেন ট্রেনিংয়ে, যারা পিএসএল এ গিয়েছিলেন তারা আসলে এই ট্রেনিংয়ে পারছিলেন না, কিন্তু বাকি যারা ছিলেন তারা কিন্তু খুবই ওই ট্রেনিংটার ভেতর দিয়ে গিয়েছেন। সো ফিটনেস ওয়াইজ তাদের এখন টপ লেভেলে থাকার কথা। তারপর স্কিল ট্রেনিংটা শুরু হয়েছে, সব দিক থেকে খুব ভালোভাবে তাদের প্রিপারেশনটা হওয়ার কথা। সো এখানে কোনো ঘাটতি থাকার কোনো কারণ নাই। যদি তারা ফেল করে, এটা ডেফিনেটলি তাদের ব্যর্থতা হবে। আমি মনে করি যে এই সিরিজটা বাংলাদেশের, উইথ অল ডিউ রেসপেক্ট, নিউজিল্যান্ড আসছে, তাদের গভীরতা আছে, তাদের লড়িয়ে মানসিকতা, তাদের পেশাদারিত্ব সব কিছু মাথায় রেখেও বাংলাদেশের 3-0-তে জেতা উচিত। রনি ভাই, আপনি বলছিলেন যে পিএসএল এ যারা খেলতে গিয়েছে তারা এই ট্রেনিংটা প্রসেসটার মধ্যে ছিল না। আমরা পিএসএল এর কথা যদি বলি বা তাদের পারফরমেন্সের কথা যদি বলি, মোস্তাফিজ এবং নাহিদ রানা বাদে তানজিদ তামিম তো ম্যাচ খেলারই সুযোগ পায়নি। বাকি ক্রিকেটাররা এবং 6 জনের মধ্যে 5 জনই কিন্তু স্কোয়াডে রয়েছে। আসলে তাদের পারফরমেন্সটা যদি আমরা একটু কনসার্নে নেই, তাহলে কি একটু হয়ে যায় কিনা, একটু চিন্তার বিষয় কিনা? অ্যাকচুয়ালি মুস্তাফিজ নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। নাহিদ রানা আজকে আমি বোলিং দেখিনি, কিন্তু আমি দেখলাম স্কোর কার্ড, তিনি ভালো বোলিং করেছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। স্পেশালি যদি আমি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, 2027 ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হবে সাউথ আফ্রিকা, সেখানে নাহিদ রানার বোলিংটা, নাহিদ রানা যদি ফুল ফিট থাকেন, রিদমে থাকেন, তার এই পেসটা থাকে, ইট উইল বি হিউজ প্লাস বাংলাদেশের জন্য, বিরাট ফ্যাক্টর হবে। নাহিদ রানার ক্রিকেটিং ওয়াইজ যদি চিন্তা করি আমরা টেকনিক্যালি, নাহিদ রানার যে নর্মাল ন্যাচারাল লেন্থ, সেটা হলো হিট দ্য ডেক বোলার তিনি। সো সাউথ আফ্রিকার উইকেটে তার বোলিংটা বাংলাদেশের জন্য দারুণ কার্যকর হবে। মুস্তাফিজ আমরা সবাই জানি তিনি কি করতে পারেন। কনসার্নের ব্যাপার হলো যে তানজিদ হাসান তামিম সেখানে গিয়ে ম্যাচ পাননি। এর আগের সিরিজটা পাকিস্তানের সঙ্গে তিনি বেশ ভালো ফর্মে ছিলেন, বাট অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে, এবং এই ফিটনেস ট্রেনিং বা এই স্কিল ওয়াইজ ট্রেনিং যেটা হলো সেখানে তিনি ছিলেন না। তো তার জন্য একটা চ্যালেঞ্জ হবে যে মানিয়ে নেওয়া বা আবার ওই ইয়াটাতে ফেরা, রিদমটাতে ফেরা, এটা একটা চ্যালেঞ্জ হবে। রিশাদ গত সিরিজটাতে অন অ্যান্ড অফ খুব ভালো বোলিং করেছিলেন পাকিস্তানের বিপক্ষে, আমি তা বলবো না। লাস্ট ম্যাচে 54 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিলেন। পিএসএলটা তার খুব ভালো যায়নি, এটা একটা কনসার্নের ব্যাপার। 155 রান দিয়েছে। গত পিএসএল যিনি অসাধারণ বোলিং করেছেন, গত বিগ ব্যাশের দুর্দান্ত বোলিং করেছেন, এই সিরিজটাতে তিনি খুব ভালো করেন। বাট এটা লেগ স্পিনারদের হতে পারে। লেগ স্পিনারদের কিন্তু আপনার অনেক সময় হয় যে হয়তো বল থেকে হাতটা ঠিকভাবে বেরোচ্ছে না, অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না, একটা দুটো ম্যাচে তার খুব খারাপ যেতে পারে। কিন্তু রিশাদকে আমি লুকিং ফরওয়ার্ড, রিশাদ বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। স্পেশালি যদি আমি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, 2027 সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ের উইকেটে লেগ স্পিনার একটু বাড়তি বাউন্স পায়, তিনি টল লেগ স্পিনার, তাকে রিদমে পাওয়া বা ফুল ফর্মে পাওয়া বাংলাদেশের জন্য ভাইটাল হবে, অনেক বড় একটা অ্যাডভান্টেজ। রনি ভাই, আমরা ডিপিএল নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম, এই বিষয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে আবার যদি একটু ন্যাশনাল টিম ইস্যুতে যেতে চাই, আমরা লাস্ট পাকিস্তান সিরিজে যদি মিরপুরের উইকেটটা যদি দেখি, একটা সময় কিন্তু আমাদের প্রবণতা ছিল উইকেটটা নিজেদের মতো করে হোম অ্যাডভান্টেজ অনেক সময় নেয়, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে বুমেরাং হয়ে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। এইবার
এর আগের বোর্ডে যারা ছিলেন তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন এবারও স্পোর্টিং উইকেট হবে। এই নতুন বোর্ড কি স্ট্র্যাটেজি নিতে পারে? নতুন বোর্ডের উপর অবশ্যই একটা চাপ থাকে, সেই দল কি করে না করে এরকম কিছু ইকুয়েশন থাকে। আপনার কাছে কি মনে হয় আসলে? বোর্ডটা যে সময় দায়িত্ব নিয়েছে সেখানে উইকেটের চরিত্র চেঞ্জ করাটা খুব টাফ, মানে চেঞ্জ করতে গেলে আসলে অনেক কিছু করতে হবে। হ্যাঁ, ওটা আরো উল্টো বুমেরাং হয়ে যেতে পারে। তো আমার মনে হয় না তারা এরকম কিছু করবে। স্পেশালি নিউজিল্যান্ড যখন ওই যে আবার বলছি বি টিম সি টিম, উইথ অল ডিউ রেসপেক্ট তারা বি টিম সি টিমও যথেষ্ট ভালো, আলটিমেটলি তো বি টিম বা সি টিমে। সো তাদের এগেনস্টে আমার মনে হয় না যে আমাদের ওই মন্থর উইকেট বা মিরপুরের টিপিক্যাল উইকেটে যাওয়া উচিত। আমাদের ওই পাকিস্তান সিরিজে যে উইকেটে আমরা খেলেছি খুব চমৎকার উইকেট ছিল, সেটাই ধরে রাখা উচিত বলে আমার মনে হয়। যদিও এখন ক্রিকেট অফিসের চেয়ারম্যান অফিসিয়ালি কাউকে ঘোষণা করা হয়নি, বাট যেহেতু যে ধারায় ছিল বাংলাদেশ, যে কন্টিনিউটি ছিল, সেটা আমি আশা করি যে তারা ধরে রাখবেন। টনি হেমিং তো যথেষ্ট ভালো একজন মানে কিউরেটার প্লাস সয়েল স্পেশালিস্ট তিনি। সো আশা করি তিনি এটা ধরে রাখবেন। সো সেরকম যদি হয় নিউজিল্যান্ডের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যে নিউজিল্যান্ড, যেমন আমি টম ল্যাথামের দেখছিলাম কালকে, আমি নিউজও করছিলাম যে তিনি আসার আগে বলছিলেন যে তারা স্পিন সামলানোর চ্যালেঞ্জ বা সেরকম প্রিপারেশন নিয়ে আসছেন। তারা হয়তো টিপিক্যাল বাংলাদেশি উইকেট বা যেরকম হয় সেরকম প্রিপারেশন নিয়ে আসছেন, হয়তো জানেন না যে গত সিরিজটাতে কিরকম উইকেট আমাদের ছিল। যদি পাকিস্তানের মতো উইকেট থাকে, পাকিস্তান সিরিজের মতো, তাহলে নিউজিল্যান্ডের জন্য ডেফিনেটলি একটু প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন বা আমাদের ওভারঅল ক্রিকেটের যদি কথা চিন্তা করেন, ডেফিনেটলি এরকম উইকেটই হওয়া উচিত, মানে এই স্ট্র্যাটেজিতেই থাকা উচিত বাংলাদেশ। ডেফিনেটলি থাকা উচিত। এবং এমন হতে যখন সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে, তখন আমার মনে হয় যে আমি ঠিক আছে, আমি জানি না তারা কি করবে, কিন্তু তখন আমি একটু আমি একটু হোম অ্যাডভান্টেজ নেওয়ার চিন্তা করতে পারি। নিউজিল্যান্ড যখন আসছে তাদের বি টিম বা সি টিম নিয়ে, তখন ডেফিনেটলি আমি আমার ওই ধরনের স্পোর্টিং উইকেট নেওয়ার চান্সটা আমি নিতে পারি, এবং চ্যালেঞ্জটা মনে হয় নেওয়া উচিত, ডেফিনেটলি নেওয়া উচিত। সো এবং আমাদের তো গত সিরিজটা আমরা ভালো করেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো করেছি। সো এখানে আমাদের হারানোর খুব কম জায়গা আমি দেখি। কনফিডেন্স ভালো, টিমের মানে কৌশলগত দিক থেকে সবকিছু ভালো আছে। সো আমার মনে হয় এটা নেওয়া উচিত। আমি জানি না তারা কি করবে আলটিমেটলি। এক্স্যাক্টলি, আমাদেরও প্রত্যাশা থাকবে। রনি ভাই, যদি হচ্ছে একটু ডিপিএল এর দিকে তাকায়, আসলে মাঝখানের সময়টা একটা অনিশ্চয়তার মধ্যে গিয়েছে। আমাদের ডিপিএল এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, সেই ডিপিএল এতদিনে হচ্ছে একটা ডিক্লারেশন এসেছে দল বদলের। ক্লাব স্ট্রাকচার বা ক্লাব ক্রিকেটটাই কিন্তু হচ্ছে আসলে ক্রিকেটের, আমি বলবো যে ব্যাকবোন। এটা যত শক্তিশালী হবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তত শক্তিশালী হবে। ফাইনালি হচ্ছে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কিনা? ডেফিনেটলি। প্রথম কথা আপনি যেটা বললেন যে হ্যাঁ, ক্লাব ক্রিকেটে আমাদের ব্যাকবোন, আইডিয়ালি সেটা হওয়া উচিত না। মানে একটা টেস্ট খেলুড়ে দেশের ব্যাকবোন একটা শহরের ক্লাব ক্রিকেট হওয়া উচিত না, কিন্তু এটা বাংলাদেশের বাস্তবতা, কিছু করার নাই। আপনার এই বাস্তবতা কেউ চেঞ্জ করেনি। পাবন ভাইরা দীর্ঘ সময় করেননি, তার আগে লোটাস কামাল ভাইরা করেননি। যখন এরপর ফারুক ভাই এলেন, একটা চেষ্টা করেছিলেন, একটা কমেডি করেছিলেন, সেটাও চেঞ্জ হয়নি। তারপরে বুলবুল ভাই 11 মাস ছিলেন, তিনিও চেঞ্জ করেননি। এখন তামিম ইকবাল এসেছেন, আমি জানি না তিনি চেঞ্জ করবেন কিনা। 3 মাসে চেঞ্জ করার কোনো চান্স নাই। যদি তিনি দীর্ঘমেয়াদে আসতে পারেন, তখন সেটা তার কাছে চ্যালেঞ্জ থাকবে। এখনকার বাস্তবতা যেটা, হ্যাঁ ডেফিনেটলি এই ঢাকার ক্লাব ক্রিকেট আমাদের ঘরোয়া ক্রিকেটের ব্যাকবোন, প্লাস হলো জাতীয় দলের যারা আশেপাশে ক্রিকেটার আছেন, ন্যাশনাল ক্রিকেটারদের কথা আমি বলছি না, যারা আশেপাশে আছেন, তাদের রুটি রুজির একটা বড় উৎস। সো ঢাকা প্রিমিয়ার লিগটা হচ্ছে এটা একটা দেশের ক্রিকেটের জন্য, ওই ক্রিকেটারদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এবং বাংলাদেশের একমাত্র প্রিমিয়ার লিস্টে টুর্নামেন্ট, মানে সামনে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আগামী বছর, সেই লিস্টে টুর্নামেন্ট থেকে অনেক কিছু ডিফাইন হবে। সো সেই দিক থেকেও এই টুর্নামেন্টটা হওয়া খুব জরুরি ছিল। আলটিমেটলি হচ্ছে, যদি পূর্ণাঙ্গ হচ্ছে না, আপনার সুপার লিগ থাকছে না, বাট যে সময় এসেছে এপ্রিলের, মানে এই সময় এসে সেকেন্ড উইকে এসে আমরা এখনো দল বদল হবে হয়তো থার্ড উইকে, তারপরে মে মাসের শুরুতে গিয়ে শুরু হচ্ছে। হওয়ারই কথা ছিল না, যদি বোর্ড চেঞ্জ না হতো ডেফিনেটলি এই লিগ হতো না। পজিটিভ দিক থেকে, প্লেয়ারদের দিক থেকে, ক্রিকেটিং দিক থেকে যে আলটিমেটলি লিগটা হচ্ছে, এবং যেভাবেই হোক মোটামুটি আমরা এই লিস্টে টুর্নামেন্ট, আমাদের প্রিমিয়ার লিস্টে টুর্নামেন্টটা হচ্ছে, এটা একটা ভালো দিক ডেফিনেটলি। রনি ভাই, আপনি বলছিলেন যে এটা ক্রিকেটারদের জন্য স্বস্তির, কারণ অনেক ক্রিকেটারদের রুটি রুচির বিষয়। একই সঙ্গে বিসিবির জন্য স্বস্তির, যে বিসিবি হচ্ছে আয়োজন করতে পারছে। কিন্তু একটা জায়গায় কি কনসার্নের বিষয় থেকে যাচ্ছে না, যে আমাদের এই যে উইকেট নিয়ে যে কথাটা বলছিলাম, আমরা জানি যে হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কি ধরনের উইকেটে হয়, এবং এটার কিন্তু আমরা লং টাইম সাফার করছি। আমাদের জিপিএল এ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছে, তাদের যখন ন্যাশনাল টিমে নিয়ে আসতেছি কলাপস করতেছে। এই জায়গাটায় কি হচ্ছে একটু আস্তে আস্তে চেঞ্জ করা উচিত কিনা, বা তামিম ভাই কি সেই জায়গাটা, তামিম ইকবাল কি সেই জায়গাটায় হচ্ছে আসলে গুরুত্ব দেবেন কিনা? দেওয়া উচিত, আইডিয়ালি তো দেওয়া উচিত। তামিমের কাছে আমাদের সেই প্রত্যাশাই থাকবে। দেখুন,
এইবারের লিগে আমি জানি না কি হবে, কারণ মানে টাইম এত কম, হ্যাঁ, এত কম, এবং তারা নতুন কিছু মাঠ চেষ্টা করছেন। হয়তো ওই যে ক্রিকেটার্স একাডেমি যেটা সৌম্য সুজন ভাইরা করেছেন, খালেদ মাহমুদ সুজন ভাই, সৌম্য, সাইফুদ্দিন, এই ক্রিকেটাররা মিলে করেছেন, ওই মাঠে দেখা হতে পারে। মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি, এই মাঠগুলো তারা খতিয়ে দেখছেন। আলটিমেটলি জানি না হবে কিনা, এই মাঠগুলো তারা খতিয়ে দেখছেন, যেহেতু আমাদের অপশনস কম। ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশের অনেক আছে, এখানে নিউজিল্যান্ড সিরিজ, তারপর সামনেই পাকিস্তান আসছে টেস্ট সিরিজ। বাট পরবর্তীতে তামিম যদি থাকেন বা যেই আসুক পরবর্তী বোর্ডে, তাদের উচিত হবে এই ব্যাপারগুলো খতিয়ে দেখা। কারণ আমাদের ট্রু উইকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টেস্ট, টি-20 ক্রিকেট আপনি দেখুন এত এগিয়ে গেছে, আসলে বাংলাদেশের ক্রিকেট তার চেয়ে অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। সো ট্রু উইকেটে খেলাটা জরুরি, এবং সেটা আপনার গ্রাসরুট লেভেলে, আপনার যে যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসছে সেই লেভেল থেকে সেই প্র্যাকটিসটা জরুরি। আমি জানি না যে আসলে বাংলাদেশের, মানে আপনিও জানেন এটা, বেশিরভাগ ক্রিকেটার যে লেভেল থেকে আসে উইকেটে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তারা আসলে ওই ফ্ল্যামবয়েন্ট যে ক্যারেক্টার এখনকার যেটা দরকার, সেটা আসলে সেই প্র্যাকটিসটা তাদের গড়ে ওঠে না। সো আমি আশা করব যে ভবিষ্যতে যারা থাকবেন বোর্ডে, তামিম ইকবালই থাকুক বা তার জায়গায় অন্য কেউ যদি আসুন, তারা এই ব্যাপারটায় খুব ভালোভাবে নজর দেবেন। এক্স্যাক্টলি। রনি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকেও।